আচ্ছা, হ্যালো হ্যালো আরাফাত, মফিজ, হ্যালো হ্যালো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের জীববিজ্ঞান ক্লাসে, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা পড়া শুরু করি। আচ্ছা, তোমাদের স্ক্রিনে কি দেখতে পাচ্ছ একটু বলো, তোমাদের ক্যাপশনটা একটু বলো। ক্যাপশনটা একটু বলো, মফিজ বলো। রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন, ব্লাড জমাট বাঁধা। হ্যাঁ, তোমাদের যখন হাত বা কোনো শরীরে কোনো অংশ কেটে যায় তখন রক্ত পরে, রক্ত পড়ার পর কিছুক্ষণ পরেই দেখবে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক তো? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, এই যে জি ম্যাম। হ্যাঁ, বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এই যে রক্ত পড়া বন্ধ হয়ে যায় কিভাবে হয়? কিভাবে হয় রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন কিভাবে হয় এটা একটু দেখো। এই লাইনটা একটু খেয়াল করো। যে প্রক্রিয়ায় ক্ষতস্থান থেকে নির্গত হওয়া রক্তে প্লাজমা থেকে ফাইব্রিনোজেন আলাদা হয়ে ক্ষতস্থান জালক নির্মাণের মাধ্যমে রক্তপাত বন্ধ করে, ফলে রক্তের অবশিষ্টাংশ থকথকে পিণ্ডে পরিণত হয়, তাকে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা বলে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে জি ম্যাম, তোমাদেরকে বুঝছি। রক্ততঞ্চন বা রক্তের জমাট বাঁধা কাকে বলে এটা তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? কাকে বলে। এখন আসো কিভাবে রক্ত জি জমাট ম্যাম। বাঁধে, কিভাবে। মফিজ, হ্যালো মফিজ। আচ্ছা, জি ম্যাম। হ্যাঁ, একটু রেসপন্স করবে। রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না, তাহলে তুমি রক্ত, কারণ সেখানে হেপারিন নামক এক প্রকার পদার্থ থাকে। তাহলে হেপারিন, এই যে আমাদের রক্তে রক্তনালিকা হেপারিন হয়, রক্তনালিকার হেপারিনের কাজ কি বলতো? কেউ একজন বলতো, কেন রক্ত জমাট বাঁধে না? এই যে রক্তটা তরল থাকে কি জন্য রক্তনালিকায়, কি জন্য বলো? কারণ হেপারিনের উপস্থিতি, রক্তনালিকায় হেপারিনের উপস্থিতির কারণে রক্ত জমাট বাঁধে না। হ্যাঁ, তাহলে এখন বলো কি, মানে রক্ত কেন তরল থাকে, জমাট বাঁধে না? বলো, নালিকার অভ্যন্তরে কেন জমাট বাঁধে না? কোন পদার্থ? হেপারিন থাকার কারণে। হেপারিন নামক পদার্থের উপস্থিতির কারণে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না। আচ্ছা, এখন আসো কিভাবে। আচ্ছা, এই যে রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধার রক্ত জমাট বাঁধতে কোন কণিকা, তিন ধরনের কণিকা আছে তো, লোহিত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা। তাহলে রক্ত জমাট বাঁধতে কোন কণিকা অংশগ্রহণ করে বলো? এই যে আমি দেখাচ্ছি, দেখো, দেখে বলো। শ্বেত রক্ত। শ্বেত কেন, এখানে কার্যটা দেখো। শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। শুধু অনুচক্রিকা, শুধু অনুচক্রিকা বাতাসের সংস্পর্শে এসে ভেঙে গিয়ে ক্ষত, যেখানে রক্ত পড়ে সেই ক্ষতের মুখে রক্ত জমাট বাঁধিয়ে রক্তপাত কি করে, বন্ধ করে। আচ্ছা, এখন হ্যাঁ, রক্তরসে অবস্থিত কতটা ক্লটিং ফ্যাক্টর রক্ততঞ্চনে অংশগ্রহণ করে? উত্তর দাও। 13টি ক্লটিং ফ্যাক্টর রক্ততঞ্চনে অংশগ্রহণ করে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ 4টি ফ্যাক্টর থাকে, রক্ত জমাট বাঁধতে 4টা ফ্যাক্টর কাজ করে। কি কি বলো? 1 দ্রুত বেগে ফাইব্রিনোজেন, 2 প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন, এবং 4
ক্যালসিয়াম আয়ন। তাহলে এই 4 ধরনের ফ্যাক্টর তোমার রক্ততঞ্চনে অংশগ্রহণ করে। এখন আসো কিভাবে, কৌশলটা কি, রক্ত জমাট বাঁধার কৌশলটা তুলে ধরা হলো এখানে। তোমাকে পরীক্ষায় দিতে পারে রক্ত জমাট বাঁধার কৌশল বর্ণনা করো। আচ্ছা, এখন দেখো, 1, দেহের কোন অংশে ক্ষত সৃষ্টি হলে রক্তের অনুচক্রিকাগুলো বাতাসের সংস্পর্শে কি করে, ভেঙে যায়। রক্তের হ্যাঁ, এবং থ্রম্বোপ্লাস্টিন নামক প্লাজমা প্রোটিন তৈরি করে। তাহলে দ্রুতবেগে উত্তর দাও, প্রথমে কোন ধরনের প্রোটিন উৎপন্ন হয় ক্ষতস্থানে? আমার কার্য দেখো, কার্য দেখে উত্তর দাও। থ্রম্বোপ্লাস্টিন। ভেরি গুড। থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন নামক প্লাজমা প্রোটিন তৈরি হয়। এখন থ্রম্বোপ্লাস্টিন তো তৈরি হলো, থ্রম্বোপ্লাস্টিন রক্তের হেপারিনকে কি করে, এর কাজ কি? রক্তের হেপারিনকে অকেজো করে দেয়। থ্রম্বোপ্লাস্টিনকে হেপারিনকে অকেজো করে এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রথম্বিন নামক গ্লাইকোপ্রোটিনের সাথে ক্রিয়া করে সক্রিয় থ্রম্বিন নামক এনজাইম তৈরি করে। তাহলে 2 নাম্বার স্টেপে গিয়ে কি হয়, হেপারিনটা অকেজো হয়ে যায় এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে কি হয়, প্রথম্বিন নামক গ্লাইকোপ্রোটিনের সাথে ক্রিয়া করে থ্রম্বিন ও এনজাইম উৎপন্ন করে। তৈরি করে। কথা বুঝতে পেরেছো? তাহলে প্রথমে তৈরি হলো থ্রম্বোপ্লাস্টিন, দ্বিতীয় স্টেপে গিয়ে তৈরি হলো থ্রম্বিন, দ্বিতীয় স্টেপে গিয়ে থ্রম্বিন এনজাইম তৈরি হয়। এবার 3 নাম্বার স্টেপে আসো। হ্যাঁ, 3 নাম্বার স্টেপে আসো। 3 নাম্বার স্টেপে আসো। থ্রম্বিন, সেই থ্রম্বিনটা রক্তে ফাইব্রিনোজেন নামক প্লাজমা প্রোটিনের সাথে ক্রিয়া করে ফাইব্রিন তৈরি করে। ফাইব্রিন নামক অদ্রবণীয় প্রোটিন তৈরি করে। এখন 3 নাম্বার স্টেপে, ওই যে 2 নাম্বার স্টেপে থ্রম্বিন তৈরি হলো, সেই থ্রম্বিনটা 3 নাম্বার স্টেপে এসে কি হয়, ফাইব্রিনোজেনের সাথে যুক্ত হয়ে ফাইব্রিন নামক অদ্রবণীয় প্রোটিন সৃষ্টি করে। কথা বুঝতে পেরেছো? তাহলে 3 নম্বরে গিয়ে কি তৈরি হবে, কার্য দেখে উত্তর দাও। হ্যাঁ জি ম্যাম। কি 3 নম্বর স্টেপে কি তৈরি হয়? ফাইব্রিন নামক অদ্রবণীয় প্রোটিন। কথা বুঝতে পেরেছো? ফাইব্রিন নামক অদ্রবণীয় প্রোটিন। আচ্ছা, জি ম্যাম। এবার আসো 4 নম্বর স্টেপে। এইভাবে এখানে অদ্রবণীয় প্রোটিন সূত্র সৃষ্টি করে, নেট। তোমার যে জায়গাটার ক্ষত সৃষ্টি হবে সেখানে এক ধরনের নেটের সৃষ্টি হবে, নেট। ওই যে বিভিন্ন থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বিন, ফাইব্রিন, লাস্টে গিয়ে তোমার ফাইব্রিন নামক প্রোটিন সূত্রের তৈরি হয়। লাস্ট স্টেপ হচ্ছে ফাইব্রিন। এখন এইভাবে সৃষ্ট সূত্রগুলো মিলিত হয়ে জালকের আকার ধারণ করে। ওই অংশে ক্ষতস্থানে নেটের মানে জালক তৈরি হবে। জালক মানে একটা নেট। সেই নেটের মধ্যে তোমার কি হয়, রক্তকণিকা আটকে যায়। ওই যে ক্ষতস্থানে ওই একটা নেট, তাহলে বাইরের দিকে রক্তকণিকা, লোহিত কণিকাগুলো আসতে পারে না, অর্থাৎ তোমার ওই অংশে ফাইব্রিনের মধ্যে গিয়ে আটকে যায়। কি, কোন কণিকা বলো তো? লোহিত কণিকা আটকে যায়, ফলে রক্ত জমাট বাঁধা, হ্যাঁ, রক্ত জমাট বেঁধে যায়। আচ্ছা, বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে মানুষের রক্ত জমাট বাঁধার স্বাভাবিক সময় কত? একটা মানুষের রক্ত যখন একটা 4 থেকে 5 মিনিটের মধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। মনে থাকবে মফিজ? একটু রেসপন্স করবে। এখন আসো, সিরাম কাকে বলে? রক্ত জমাট বাঁধা রক্ত থেকে যে হালকা বর্ণের তরল জলীয় পদার্থ বেরিয়ে আসে তাকে সিরাম বলে। অনেক সময় পরীক্ষায় সিরাম কাকে বলে প্রশ্নটা আসে। তাহলে জমাট বাঁধা রক্ত থেকে হলুদ বর্ণের এক ধরনের, যখন রক্ত বাইরে বেরিয়ে আসে, হ্যাঁ, রক্তটা কিছুক্ষণ যদি রেখে দাও, তুমি দেখবে আশেপাশে একটা হলুদ রঙের
কি হবে, হলুদ রঙের একটা বেরিয়ে আসবে। তরল বের হয়ে আসে। এটা কি কখনো তোমাদের চোখে পড়েছে? ডাম্বল। রক্ত জমাট বাঁধার পর জি ম্যাম। একটা পাশে যে হলুদ রঙের তরল পদার্থ, এটা তোমাদের খেয়াল করলে দেখতে পারবে একটা হলুদ রঙের রস, সেটাকে রক্তরস বা সিরাম বলে। সিরাম বা রক্তরস একই। সিরাম বলে। হ্যাঁ, সিরাম বা রক্তরস একই কথা। আচ্ছা, ঠিক আছে। এই যে জি ম্যাম। একটা ছবি দেখেছো, জি ম্যাম। এই যে ছবি, এই ছবিটা দেখেছো? এই ছবিতে দেখো একটা নেট, ওই যে ক্ষতস্থানের জি নেট, ম্যাম। এই যে ফাইব্রিন জালক দেখেছো? ফাইব্রিন জালক তৈরি হয়েছে, এখানে লোহিত রক্তকণিকা এবং অন্যান্য কণিকাগুলো জি এখানে ম্যাম। আটকা পড়েছে, ফলে আমাদের শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এখন বুঝতে পেরেছো কিভাবে রক্ত জমাট বেঁধে, মানে রক্ত ক্ষতস্থান কেটে গেলে কিভাবে ওই জায়গায় রক্ত জমাট বাঁধে, রক্ত, এটাকে রক্ততঞ্চন প্রক্রিয়া বলে। জি ম্যাম। কথা বোঝা গেছে? আচ্ছা, বুঝা গেছে ম্যাম। আচ্ছা, এখন আসো আমরা লসিকা কাকে বলে বা লিম্ফ কাকে বলে, শুধু কাকে বলে তা দেখি। লসিকা নালী ও লসিকা গ্রন্থিতে অবস্থিত, যে স্বচ্ছ ঈষৎ হলুদ ক্ষারীয় পরিবর্তিত টিস্যুরস কোষে অবস্থান করে এবং দেহের প্রতিরক্ষামূলক কাজে অংশ নেয়, তাকে লসিকা বা লিম্ফ বলে। তাহলে লসিকা বা লিম্ফ কাকে বলে, কাকে বলে এটা মনে রাখবে, ঠিক আছে? লসিকা বা লিম্ফ কাকে বলে বললে তোমাকে এই লাইনটা লিখতে হবে পরীক্ষায়। লসিকা বা লসিকা গ্রন্থিতে অবস্থিত স্বচ্ছ ঈষৎ ক্ষারীয় পরিবর্তিত প্রতিরক্ষামূলক কাজে অংশ নেয়, তাকে লসিকা বা লিম্ফ বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো লসিকার উপাদান। লসিকার দুইটি অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষ উপাদান এবং কোষবিহীন উপাদান। কোষ। হ্যাঁ, কোষ উপাদান হলো শ্বেতকণিকা লিম্ফোসাইট। প্রতি ঘন মিলিমিটার লসিকায় উপাদান থাকে প্রায় লসিকায় কি 500 থেকে 75,000 লিম্ফোসাইট থাকে। কথা বোঝা গেছে? জি জি ম্যাম। বোঝা গেছে তো না? আচ্ছা, এখন আসো লসিকায় অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং সামান্য প্রথমবিন নামক প্রোটিন থাকে। আচ্ছা, প্রোটিন থাকে। আচ্ছা, বেশি চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাটের পরিমাণ বেড়ে যায় এবং লসিকায় দুধের মতো সাদা দেখা যায়। হ্যাঁ, এই ধরনের লসিকাকে কাইল বলা হয়। কাইল বলে। তো তোমরা এই তোমাদের পাঠ্য বইয়ের 143 পৃষ্ঠায় আমি যেটা বললাম সেগুলো আছে। তাহলে কত পৃষ্ঠা দেখেছো বইয়ে? 143। 143। হ্যাঁ, ঠিক আছে। তাহলে লসিকা সম্পর্কে আমরা একটু পড়ে নিব, যাতে পরীক্ষায় আসলে লিখতে পারি। এখন আসো মানুষের হৃৎপিণ্ডের গঠন, স্ট্রাকচার অফ হিউম্যান হার্ট। এটা কিসের ছবি দেখো তো? এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? হৃৎপিণ্ড, বাহ্যিক। আচ্ছা আচ্ছা, একটা হৃৎপিণ্ডের ছবি, একটা হৃৎপিণ্ডের বহির্গঠন। একটা হৃৎপিণ্ড আমাদের শরীরের, আচ্ছা কেউ আমাদের শরীরের তোমার যে হৃৎপিণ্ডটা হার্ট আছে তার একটা ছবি। এখানে দেখো, এটা কি তোমাদের বইয়ে দেখো, পৃষ্ঠা হচ্ছে তোমার 146 পৃষ্ঠা, 146। জি ম্যাম। আচ্ছা, 146 পৃষ্ঠায় দেখো, এটা কি বাম ইনোমিনেট শিরা দেখেছো? হ্যাঁ,
আর আমি একটা একটা ধরবো, তোমরা দ্রুত বেগে বলবে এটা কি, এটা এটা সুপিরিয়র, ডান এটিএম সুপিরিয়র, প্রিয় ভেনাকেবা, সুপিরিয়র সুপিরিয়র ভেনাকেবা। বেনাকার আচ্ছা আচ্ছা, বেনাকার এটা কি, এটা এটা বলো, এটা 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 ডান পালমোনারি ডান পালমোনারি বেশি ধমনী। আচ্ছা, এটা কি, এটা এটা ডান, ডান পাশে। আর এই বাম পাশের এটা কি, এটা এটা বাম পালমোনারি ধমনী। ধমনী। তা আচ্ছা, এখানে যে দুইটা দেখা যাচ্ছে, এই দুইটা কি, বাম পালমোনারি ধমনী, এটাও ডান পালমোনারি ধমনী, ঠিক আছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, এই যে উপরে, এটা হচ্ছে এই উপরে হচ্ছে বাম এট্রিয়াম। তোমরা তোমরা স্কুল লেভেলে পড়েছো না, অলিন্দ, জি ম্যাম। অলিন্দ নিলয়, জি উপরের ম্যাম। দুইটা কি, এই উপরের দুইটা হচ্ছে অলিন্দ, অলিন্দের ইংরেজি হচ্ছে এট্রিয়াম। অলিন্দের অ্যাট্রিয়াম। হ্যাঁ, ইংরেজিতে কি বলে বলো? এটিএম এট্রিয়াম। অ্যাট্রিয়াম। আচ্ছা, তাহলে বাম দিকে বাম এট্রিয়াম, ডান দিকে ডান দিকে ডান অর্থাৎ অ্যাট্রিয়াম। বাম অলিন্দ, ডান অলিন্দ। কোন পাশ দেখেছো অলিন্দ। না? আচ্ছা, উপরে জি ম্যাম। অলিন্দ আর নিচে হচ্ছে তোমার তোমার কি, নিলয় নিলয়। নিলয়ের ভেন্ট্রিকল ভেন্ট্রিকল। তাহলে এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল ডান ডান ভেন্ট্রিকল। আচ্ছা, এটা হচ্ছে এয়ারটা, ঠিক আছে। তাহলে আমরা একটা এই যে তোমাদের 146 পৃষ্ঠায় ছবি দেখেছো তোমাদের বইয়ে, মফিজ দেখেছো, আরাফাত, হ্যালো, হ্যালো, আচ্ছা হ্যালো, জি ম্যাম শুনতেছি হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ, এটা বলতে হবে তো, তোমরা শুনতে পাচ্ছ, এটা বলতে হবে। জি ম্যাম। আচ্ছা, একটু দ্রুত বেগে একটু দেখো, সময় প্রায় শেষ হয়ে আসছে। জি ম্যাম। হ্যাঁ, হৃৎপিণ্ড কাকে বলে, আগে কাকে বলে দেখো, হার্ট কাকে বলে? দেহে যে প্রকোষ্ঠময় পেশি অঙ্গের নিরবচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত করে তাকে হৃৎপিণ্ড বলে। তাহলে আমাদের হৃৎপিণ্ড বলে। শরীরের ঠিক মানে ওই বুকের মাঝখানে দুই ফুসফুসের মাঝামাঝি যে একটা ছন্দ, একটা কি আমার হার্ট আছে আমাদের, সেটা কি সংকোচন এবং প্রসারণ হয়, এটা জানো তো না? হার্টটা জি ম্যাম। সংকোচন প্রসারণ হয়, এটা জানো? আচ্ছা জি ম্যাম জি ম্যাম। আচ্ছা, তো এটা কি করে আমাদের শরীরের মানব দেহের, এটা কি যন্ত্র হিসেবে পরিচিত? কি যন্ত্র হিসেবে পরিচিত? পাম যন্ত্র হিসাবে পরিচিত। আচ্ছা, জীবন্ত এই পাম যন্ত্রটি শিরার মাধ্যমে আমাদের পুরো শরীরে কি করে, রক্ত প্রেরণ করে। প্রেরণ করে। আচ্ছা আচ্ছা, মফিজ, আরাফাত, তোমাদেরকে জি ম্যাম। একটু আশেপাশে যারা আছে তাদের একটু শব্দটা করতে মানা করো। তোমাদের আচ্ছা ম্যাম। আশেপাশে হ্যাঁ, একটু শব্দটা করতে মানা, নাইলে পড়া বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, প্রতিদিন কত গ্যালন রক্ত আমাদের শরীরে পাম্প হয় বলো তো? কত কত গ্যালন? ম্যাম 155। এই এখানে দেখো, একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল থেকে 155 মিলিয়ন লিটার রক্ত বের করে দেয়। জি ম্যাম। ঠিক আছে, একটি হৃৎপিণ্ডের ওজন কত? কত? 250 থেকে 390 গ্রাম।
না এখানে 300 গ্রাম পুরুষের হ্যাঁ আচ্ছা দেখেছো তো না স্ত্রীলোকে কত পুরুষ হচ্ছে 1/3 কম স্ত্রী লোকে 200 থেকে ওজন? 275 তাহলে কাদের 1/3 কম। পুরুষের হার্টের ওজন কম নাকি কারটা কিরকম ম্যাম স্ত্রীরটা কম, পুরুষেরটা 250 থেকে 390 পুরুষেরটা। আচ্ছা স্ত্রীলোকদেরটা 1/3 কম হয় ঠিক আছে আচ্ছা হৃৎপিণ্ডের অবস্থান দেখো জি ম্যাম। আমাদের মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বর কোনটা বুঝতে পেরেছো আমাদের ঠিক জি বক্ষ ম্যাম। গহ্বরের মধ্যচ্ছদার উপরে পরে দুই ফুসফুসের মাছ আমাদের হ্যাঁ দুই ফুসফুসের মাছ বরাবর বাম দিকে বাম দিকে বাঁকা হয়ে অবস্থান করে একটু বাকি। দেখতে কিরকম লাল রঙের ত্রিকোণাকার লাল রঙের লাল শিকড় হ্যাঁ লাল রঙের ত্রিকোণাকার রঙের আচ্ছা ত্রিকোণাকার হ্যাঁ গোড়াটি এখন ছোট আচ্ছা এখন আসো আকার আকৃতি আমাদের হার্ট দেখতে কিরকম লালচে খয়েরি লাল রঙের লালচে খয়েরি লালচে খয়েরি রঙের রঙের ত্রিকোণ মোচার মতো। ত্রিকোণা মোচার মতো ত্রিকোণ মোচার মতো। তার মতো মোচার মতো মতো আচ্ছা ঠিক আছে মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কত 12 সেন্টিমিটার এবং পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 9 সেন্টিমিটার 9 মিটার। 9 সেন্টিমিটার হ্যাঁ মানে এই যে লম্বা দৈর্ঘ্য প্রস্থ বুঝতে পারছো তো না প্রস্থ মানে এই পাশে জি ম্যাম। হ্যাঁ মানে প্রস্থটা এই পাশে তোমার 9 সেন্টিমিটার আর লম্বালম্বি 12 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার। আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি একটা হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে তাহলে একটা হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা যে আবৃত থাকে সেটা তন্তুময় পেরিকার্ডিয়াম নামে। হ্যাঁ আচ্ছা এখন দেখো তার হৃৎপিণ্ড এই পর্দা দ্বারা আবৃত থাকে তার নাম কি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে এখন দেখো আবৃত থাকে। পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে এখন হৃৎপিণ্ডের প্রাচীর কোন ধরনের পেশি দ্বারা গঠিত কোন ধরনের পেশি এটা কার্ডিয়াক পেশি। অনিচ্ছিক পেশি এই একে হৃৎপেশিও বলা হয় এটা আমাদের ইচ্ছা মতো এটা সংকোচ হবে না এটা সেজন্য আমাদের ইচ্ছা এখানে পেশিতে কোনো মানে এই যে পেশির নড়াচড়া সেটা কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না সেজন্য একে অনিচ্ছিক পেশি জি ম্যাম। যেটা আমাদের হ্যাঁ কার্ডিয়াক পেশি। এখন তুমি হাত নাড়াচ্ছ তুমি তোমার এটা কি এই ধরো এই পেশিগুলো আমাদের ইচ্ছার উপর নির্ভর করে কিন্তু হৃৎপিণ্ডটা আমাদের ইচ্ছার উপর। পেশি নড়াচড়াটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না বিধে এটা অনিচ্ছিক পেশি একে হৃৎপেশিও বলা হয় আচ্ছা এখন আসলে পেশিগুলো কয়টা বলা হয় পেশিগুলোতে কয়টা স্তর থাকে তিনটা এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। আচ্ছা এটি হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর এপি মানে কি বাইরের স্তর আর মায়ো মানে মধ্যবর্তী স্তর হৃৎপ্রাচীরের মধ্যবর্তী স্তর আর এন্ডোকার্ডিয়াম মানে ভিতরে হৃৎপিণ্ডের ভিতরে যে স্তর সেটা এন্ডোকার্ডিয়াম কথা বোঝা গেছে তো না তাহলে এতক্ষণ আমরা কি বললাম হৃৎপিণ্ডের একটা চিহ্নিত চিত্র সহ হৃৎপিণ্ডের গঠন ঠিক আছে জি ম্যাম। আচ্ছা এখানে এই যে একটা ছবি দেখেছো একটু আগে যে ছবিটা দেখিয়েছি ওইটার মতোই এখানে দেখো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বার গুলো দেখানো আছে দেখো হ্যাঁ ওই যে কিছুক্ষণ আগে যে ছবিটা দেখালাম সেটাই
ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখানে জি ম্যাম। দেখো ম্যাম। এখানে দেখো সুপেরিয়র ভেনা কেভা, বাম পালমোনারি ধমনী, তারপর এখানে কি দেখিয়েছিলাম, এখানে বামে ডান এট্রিয়াম, বাম বা এট্রিয়াম, ডানেট্রিয়াম। বাম এট্রিয়াম। আর এখানে নিচে এখানে নিচে কি দেখি, অলিন্দ নিলয় বাম বাম ভেন্ট্রিকল, নিলয় ডান ভেন্ট্রিকল। আচ্ছা, এই ভেন্ট্রিকল অলিন্দ এবং নিলয়ের মাঝামাঝি যে কপাটিকা থাকে, কপাটিকা, সেটা এখানে বাইকাসপিড। এখানে কি থাকে? বাইকাস। বাইকাসপিড। বামে থাকে বামে বাইকাসপিডটা দুই ভাগে বিভক্ত, দুইটা অংশ থাকে বাইকাসপিডে। ঠিক আছে? আর এই যে তাইলে জি ম্যাম। তাহলে এখানে ডান বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝে যে কপাটিকা, সেটা দুইটা অংশ, সেজন্য দুই ভাগে বিভক্ত কপাটিকা, সেজন্য বাইকাসপিড দুই, বাইকাসপিড মানে জি দুই ম্যাম। ভাগে বিভক্ত। আর ট্রাইকাসপিড মানে তিন ভাগে বিভক্ত। এই যে এই পাঁচটাতে কি, এই পাঁচটাতে কি ছিল? ডানেট্রিয়াম ডানেট্রিয়াম ডান এট্রিয়াম, আর এই নিচে কি ছিল? ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল। এই দুইটার মাঝে যে কপাটিকা, সেটাই হচ্ছে ট্রাইকাসপিড ডাইকাসপিড কপাটিকা। কপাটিকা এই ট্রাইকাসপিড কপাটিকা তিনটি ভাগ থাকে, তিনটি অংশে বিভক্ত থাকে, সেজন্য এটাকে ট্রাইকাসপিড বলে কপাটিকা বলে। এইখানে ওই কিছুক্ষণ আগে যে কপাটিকার কথা বললাম, সেই কপাটিকার ছবি দেখো, ছবিটা একটু দেখো। এখানে এই ছবিটা দেখেছো? ওই যে তোমার বাইকাসপিড কয় ভাগে বিভক্ত এখানে? দুই ভাগে বিভক্ত দুই ভাগে। তাহলে এটা কোন পাশে থাকে বললাম? বামে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝামাঝি দুই ভাগ, সেজন্য বাইকাসপিড। আর এই ছবিটা দেখেছো কয় ভাগ এখানে? ট্রাইকাসপিড তিন ভাগে। তিন ভাগে, সেজন্য এটাকে ট্রাইকাসপিড কপাটিকা বলে। জি ম্যাম। এক মিনিট অপেক্ষা করো। জি ম্যাম। আচ্ছা, এখন আর 4 মিনিটের মতো সময় আছে। তোমরা এই আমি একটু দ্রুত বেগে তোমাদেরকে জিনিসগুলো মানে বলছি, এখানে একটু খেয়াল করো। ঠিক আছে? আমরা তাহলে রুই মাছ এবং মানুষের একটা হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্যটা একটু দেখব। তোমাদের বইয়ে দেখো 149 পৃষ্ঠা। জি ম্যাম। দেখতে পেয়েছো? 149 পাইছি ম্যাম। হ্যাঁ, এখানে আমি প্রশ্ন করবো, তোমরা দ্রুত বেগে উত্তর দিবে। রুই মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর মানুষেরটা? 4 প্রকোষ্ঠ। হ্যাঁ, ভেরি গুড। 2 নাম্বার, এখানে রুই মাছের কয়টা এট্রিয়াম? একটি এট্রিয়াম আর একটি ভেন্ট্রিকল। আর মানুষের দুটি করে। দুটি এট্রিয়া এবং দুটি ভেন্ট্রিকল। আচ্ছা, এখন 3 নাম্বার পয়েন্টে দেখো, এখানে কি উপপ্রকোষ্ঠ আছে? কোনটা? সাইনাস ভেনাসাস। হ্যাঁ, রুই মাছের হৃৎপিণ্ডে। আর মানুষের হৃৎপিণ্ডে সাইনাস ভেনাস নেই, নেই। আচ্ছা, এটা কোন ধরনের রক্ত সংবহন করে? রুই মাছ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত সংবহন করে। আর এটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড উভয় ধরনের রক্ত সংবহন করে। এখানে একচক্রী রক্ত সংবহন ঘটে, আর এটাতে দ্বিচক্রী সংবহন ঘটে। তাহলে এই পার্থক্যটা আমরা পড়ব। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখানে
সময় তো বেশি নাই, তোমাদেরকে এই জিনিসটা একটু এই এখানে একটু পড়াচ্ছি, এটা পড়ে নিও। এট্রিয়ামের ডায়াস্টল, ডায়াস্টল কোনটা দেখো তো? প্রসারিত হবে এটা এই সময় প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে। আচ্ছা একটু রাখো। আচ্ছা এখানে এটা দেখো, এট্রিয়ামের সিস্টোলের পরপর এখানে কি হয়? রক্তপূর্ণ হয়ে সংকুচিত হয়, ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকার সঙ্গে সেমিলুনার কপাটিকা খুলে যায়। লাভ সদৃশ একটা প্রথম শব্দের সৃষ্টি হয়। আমাদের যে হার্টের যে আওয়াজ, সেখানে কি ধরনের শব্দ তৈরি হয়? লাভ শব্দের, লাভ, হ্যাঁ LUB, লাভ প্রথম শব্দের সৃষ্টি হয়। ভেন্ট্রিকল মধ্যবর্তী যে ভেন্ট্রিকল থেকে রক্ত ভেন্ট্রিকলের বাইরে নির্গত হয়। ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পালসে এসে বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে। এই দশার সময়কাল কত? 0.3 সেকেন্ড। আচ্ছা এবার ডায়াস্টলের দেখো, ভেন্ট্রিকলের ডায়াস্টলটা দেখো। সিস্টোলের পরপরই কি হয় তোমার? ডায়াস্টলটা হয় এই দশার সময়কাল কত? 0.5 সেকেন্ড। আচ্ছা যখনই ভেন্ট্রিকল প্রসারিত হয় তখন ডাব শব্দের অতি দ্রুত সেমিলুনার কপাটিকা ডাব শব্দের, তাহলে প্রথমে এখানে কি শব্দ উৎপত্তি হলো? ভেন্ট্রিকলের সিস্টোলে কি ধরনের শব্দ হয়েছে? লাভ শব্দের, LUB, লাভ। আর ডাব শব্দের উৎপত্তি হয় ভেন্ট্রিকলের ডায়াস্টলে, দ্বিতীয় শব্দের উৎপন্ন হয়। তাহলে লাভ এবং ডাব এই দুই ধরনের। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টেমে এখানে দেখো, এই তোমাদের বইয়ে 153 পৃষ্ঠা একটা চার্ট দেওয়া আছে, দেখেছো নিচের দিকে? এটা একটু করতে হবে। তাহলে এখানে এট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এখানে ডায়াস্টল 0.7 সেকেন্ড আর সিস্টলে 0.1 সেকেন্ড। ডায়াস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5 সেকেন্ড আর সিস্টল 0.3 সেকেন্ড। ঠিক আছে, এতটুকু পড়ালাম। আজকে তোমাদের যে যে বিষয়ে আলোকপাত করেছি সেগুলো হচ্ছে কি কি? রক্ত জমাট বাঁধা, রক্ততঞ্চন, একটা হার্টের গঠন এবং একটা চিহ্নিত চিত্র অঙ্কন করা এবং সিস্টোল ডায়াস্টল, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি। এখন এগুলো বাসায় তৈরি করবে, ঠিক আছে? বাসায় রিডিং করবে, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগ দিয়ে রাখবে। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমরা ভালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমরা সবাই ভালো।